আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পার্ট 2 নিয়ে আজকের আলোচনা করব এবং দেখব আমরা কি কি আজকের কভার করতে চলেছি। হোয়াট ইজ মেশিন লার্নিং, ক্লাসিফিকেশন অফ মেশিন লার্নিং, সুপারভাইজড লার্নিং, আনসুপারভাইজড লার্নিং, রিইনফোর্সমেন্ট লার্নিং, এন্ড লাস্ট হচ্ছে ট্রেনিং ডেটা বনাম টেস্টিং ডেটা। স্লাইডে নাম্বারিং কিছু প্রবলেম থাকলেও থাকতে পারে, তো এটা নিয়ে কোনো সমস্যা না। তো যাই হোক, আমরা এইগুলো নিয়ে আলোচনা করব। ফার্স্ট ভিডিওতে আমরা বেসিক টপিক গুলো আলোচনা করেছি। তো প্রথমে আসি মেশিন লার্নিং। তো মেশিন লার্নিং কিন্তু এক ধরনের এআই স্কোপ, যেটা আমরা প্রথম ভিডিওতে দেখেছিলাম। তো মেশিন লার্নিং হলো এমন একটি এআই টেকনোলজি যেখানে মেশিন ডেটা থেকে শিখে নিজের সিদ্ধান্ত নিজে নিতে শেখে এবং প্রোগ্রামকে বারবার নির্দেশ না দিয়েও, অর্থাৎ প্রোগ্রামকে একবারই লিখবো, বারবার আমাদের কিছু নির্দেশ দিতে হবে না, একবারই নির্দেশ দেবো এবং তার থেকেই ডেটা অটোমেটিক, ডেটা থেকে মেশিন শিখবে। তো এরকম উদাহরণ দেখো, জিমেল স্প্যাম মেল চেনা, অর্থাৎ গুগল কোম্পানি দ্বারা মেলে একটা প্রোগ্রামিং সেট করে দেওয়া হয়েছে যে কোনো মেল এলে সেটা স্প্যাম হবে কিনা সেটা চেনা। তো সেটা স্বয়ংক্রিয়ভাবেই কিন্তু বারবার করতে হচ্ছে না, একবারই করে ছেড়ে দেওয়া হয়েছে। নেটফ্লিক্সে মুভি সাজেশন, কে কোন ধরনের মুভি পছন্দ করে সেটা কিন্তু এক দুবার দেখলেই নেটফ্লিক্স অটোমেটিক সাজেশন করে যে এই ব্যক্তি বা এই মেশিন এই মুভিটা পছন্দ করছে, সেই হিসাবে সে সাজেস্ট করতে থাকে। ক্রেডিট কার্ড ফ্রড ডিটেকশনও করে থাকে। এরপর হচ্ছে মেশিন লার্নিং এর তিনটে ভাগ, যেটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে সুপারভাইজ লার্নিং, 2 নম্বর হচ্ছে আনসুপারভাইজ লার্নিং, আর রিইনফোর্সমেন্ট লার্নিং। তো এই তিনটে লার্নিং নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো সুপারভাইজ লার্নিং এ কি বলছে, এই লার্নিং এ মেশিনকে লেবেল যুক্ত ডেটা দেওয়া হয় এবং মেশিনকে সেই ডেটা থেকে শিখতে বলা হয়। উদাহরণস্বরূপ, একটি মেশিনকে ছবি চিনতে শেখানো হলে মেশিনকে লেবেল যুক্ত ছবি দেওয়া হয় এবং মেশিনকে সেই ছবিগুলি চিনতে শেখানো হয়। তো এটা থিওরিটিক্যাল। যদি একটা ছোট্ট উদাহরণ দিই, মেশিনের থেকে একটু দূরে সরে গিয়ে একটা বাচ্চাকে, যখন বাচ্চা প্রথম জন্ম নেয় বা 1 বছর বা 2 বছর যখন তার বয়স হয়, তখন কিন্তু সে কিছুই জানে না। তার সামনে একটা ছবি ধরলে সে বলতে পারে না। এই ছবির সাথে প্রথমে তাকে বলে দিতে হয় যে এই ছবিটার নাম কি, তবেই কিন্তু বাচ্চাটা চিনতে শেখে। একই রকম ভাবে মেশিন প্রথমে যখন নিয়ে আসা হচ্ছে, মেশিন তো নিজে থেকে কিছু শিখতে পারে না। মেশিনকে একটা ছবি দিয়ে দেওয়া হবে এবং সঙ্গে তার একটা লেবেলও দিয়ে দেওয়া হবে। তো এই মেশিনে লেবেল সহ যখন ডেটা দেওয়া হচ্ছে, সেটাকে বলছে সুপারভাইজ লার্নিং। সুপারভাইজ মানে কারোর মাধ্যমে তত্ত্বাবধান করা হচ্ছে, মেশিনকে শেখানো হচ্ছে কারোর মাধ্যমে। উদাহরণ দেবো, ইমেল স্প্যাম ফিল্টারিং। ট্রেনিং ডেটা, অনেকগুলো ইমেল যার প্রতিটি লেবেল করা আছে, স্প্যাম নাকি নট স্প্যাম। লার্নিং প্রসেস, অ্যালগোরিদমটি শিখে নেয় কোনো ওয়ার্ড বা প্যাটার্ন দেখলে ইমেলটি স্প্যাম হয়। তার মানে এটাই বোঝানো হচ্ছে যে কোন ইমেল স্প্যাম হবে কি হবে না, কিছু ওয়ার্ড প্রথমে সিলেক্ট করে দেওয়া রয়েছে মেশিনকে। মেশিন যদি দেখে উইন মানি বলে কোনো ওয়ার্ড ওই মেলের মধ্যে আছে, তখন সেটাকে স্প্যাম বলে ঘোষণা করবে। ফ্রি অফার যদি কিছু দেখে থাকে, তখন সেটাকে স্প্যাম বলে ঘোষণা করবে। তো অটোমেটিক মেশিনকে ডেটা দেওয়া রয়েছে। প্রেডিকশন, নতুন ইমেল এলে মডেলটি তার কন্টেন্ট দেখে প্রেডিক্ট করে এটি স্প্যাম নাকি নট স্প্যাম। তো এটাই হচ্ছে সুপারভাইজ লার্নিং। টাইপ অফ সুপারভাইজ লার্নিং, প্রথমে বলছি দুটো অ্যাকচুয়ালি দু রকমের হয়। একটা হচ্ছে রিগ্রেশন, ইয়া এমন একটি কৌশল এক বা একাধিক ইনপুট ডেটার উপর ভিত্তি করে একটি নিরবিচ্ছিন্ন মান প্রদান করে। এটা কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করো, এখানে এক বা একাধিক ইনপুট ডেটার উপর ভিত্তি করে নিরবিচ্ছিন্ন মান, কন্টিনিউয়াস ভ্যালু প্রদান করে। যেমন বাড়ির দামের পূর্বাভাস, একটা বাড়ির দাম কত হবে সেটা ডিপেন্ড করবে কতগুলো ইনপুট ডেটার উপর। বাড়ির আয়তন কত, রুমের সংখ্যা কত, এলাকার তথ্যের ভিত্তিতে কিন্তু বাড়ির দাম ডিপেন্ড করবে। এবং মেশিনকেও সেই একই রকম ভাবে ইনপুট দেওয়া হলো, বাড়ির আয়তন এবং রুমের সংখ্যা এবং এলাকার তথ্যের ভিত্তিতে এমন ভাবে প্রশিক্ষণ করা হলো যে দেখা গেল বলেই দেওয়া আছে বাড়ির দাম 50 লক্ষ টাকা। তার মানে যদি কেউ
যখন যদি কেউ সার্চ করে সেটা, তো এই বাড়ির আয়তন এবং রুমের সংখ্যা এলাকার তথ্য যদি মিলে যায় তখন তাকে দেখাবে 50 লক্ষ টাকা বাড়ির দাম। তো মেশিন এটা নিরবিচ্ছিন্ন ভাবে দেবে যখন তাকে এই মডেল অনুযায়ী কোশ্চেন সে পাবে। তো এটা গেল রিগ্রেশন। রিগ্রেশনের এবারে কতগুলো পার্ট রয়েছে। টাইপ অফ রিগ্রেশন, সিম্পল লিনিয়ার রিগ্রেশন। এটি একটি স্বাধীন ভ্যারিয়েবল। স্বাধীন ভ্যারিয়েবল বলতে এখানে ইনপুট ভ্যারিয়েবল, যেটা ইনপুট দেওয়া হচ্ছে এবং একটি নির্ভরশীল ভ্যারিয়েবলের মধ্যে সম্পর্ক প্রদর্শন করে। অর্থাৎ একটা ইনপুট ভ্যারিয়েবল থাকবে, এই ইনপুট ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করে একটা আউটপুট বেরোবে। এই নির্ভরশীল ভ্যারিয়েবল এখানে আউটপুট ভ্যারিয়েবল। এখানে স্বাধীন ভ্যারিয়েবল মানে হচ্ছে ইনপুট ভ্যারিয়েবল, নির্ভরশীল ভ্যারিয়েবল আউটপুট ভ্যারিয়েবল। যেমন উদাহরণ দেখো, একজন ছাত্র কতক্ষণ পড়াশোনা করে, এটা স্বাধীন ভ্যারিয়েবল। এই তার উপরে ডিপেন্ড করে পরীক্ষায় কত নাম্বার পাচ্ছে, এদের মধ্যে যে সম্পর্কটা, এটা কিন্তু একটা লিনিয়ার রিগ্রেশন, রৈখিক বরাবর একটা সম্পর্ক তৈরি হয়। মাল্টিপল রিগ্রেশন, একাধিক ইনপুট ভ্যারিয়েবল থাকতে পারে। এখানে যেমন একটা ছাত্রের কতক্ষণ পড়াশোনা, একটাই ভ্যারিয়েবল, একটাই ইনপুট দেওয়া রয়েছে, বাট একাধিক ইনপুট ভ্যারিয়েবল বা স্বাধীন ভ্যারিয়েবলের উপর ভিত্তি করে আউটপুট অনুমান করে। যেমন শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, এর উপর ভিত্তি করে, যেমন যোগ্যতা একটা ইনপুট, অভিজ্ঞতাও একটা ইনপুট, এর উপর ভিত্তি করে একজন কর্মচারীর বেতন অনুমান করা যায়। তার মানে ডিপেন্ড করে, বুঝতেই পারছো, শিক্ষাগত যোগ্যতা যদি বেশি থাকে এবং অভিজ্ঞতা যদি বেশি হয়, তার বেতন কিন্তু একটু বেশি হবে। তার মানে আউটপুটে যে বেতনটা অনুমান করা হচ্ছে সেটা দুটো ইনপুটের উপরে ডিপেন্ড করে। এই জন্য বলা হয়েছে একাধিক ইনপুট ভ্যারিয়েবল বা স্বাধীন ভ্যারিয়েবলের উপর ভিত্তি করে আউটপুট অনুমান করা হয়। তো এটাই হচ্ছে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন। এখানে মাল্টিপল কথার মানে হচ্ছে ইনপুট ভ্যারিয়েবলটা বা স্বাধীন ভ্যারিয়েবল যেটা, সেটা একাধিক। আর এখানে সিম্পল লিনিয়ার যেটা বলা হয়েছে সেটা স্বাধীন ভ্যারিয়েবল বা ইনপুট ভ্যারিয়েবল, সেটা হচ্ছে একটি। এরপরে রয়েছে পলিনোমিয়াল রিগ্রেশন। এটা হচ্ছে রৈখিক হয় না, ইনপুট আউটপুট ডেটার মধ্যে কোনো রৈখিক হয় না সম্পর্ক, অর্থাৎ বক্ররেখা বরাবর ব্যবহার করা হয়। এর অর্থ বুঝতে গেলে উদাহরণটা দেখলেই বুঝতে পারো, জনসংখ্যা বৃদ্ধির প্রবণতা। কোনো ইয়ারে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, কোনো ইয়ারে কম হয়েছে, কোনো ইয়ারে বেশি হয়েছে, কোনো ইয়ারে অত্যাধিক বেশি হয়েছে। এগুলো কিন্তু আমরা একটা রেখা দিয়ে বোঝাতে পারবো না, সবসময় আপ ডাউন করবে। তো এই জিনিসটাকে আমরা বলছি পলিনোমিয়াল রিগ্রেশন, বা আহ, বক্ররেখা বরাবর যে রিগ্রেশনটা হয়ে থাকে সেটাই হচ্ছে পলিনোমিয়াল রিগ্রেশন। এরপর দ্বিতীয় নম্বর যে আমরা সুপারভাইজ লার্নিং ছিল, সেটা হচ্ছে ক্লাসিফিকেশন। এই ক্লাসিফিকেশন ব্যবহার করা হয় কখন না, ডেটাকে নির্দিষ্ট কিছু বিচ্ছিন্ন শ্রেণীতে ভাগ করার প্রয়োজন হয়। তার মানে কিছু প্যাটার্ন চিনে, ধরো দু রকম প্যাটার্ন আছে, দু রকম প্যাটার্নের, ধরো একটা উদাহরণ যদি দিই, কিছু সার্কেল আছে, কিছু ট্রায়াঙ্গেল আছে। এই সার্কেল টাইপের যে প্যাটার্নটা আছে সেটা একটা আলাদা শ্রেণী তৈরি করবে, ট্রায়াঙ্গেল টাইপের যে প্যাটার্নটা আছে সেটা একটা আলাদা প্যাটার্ন, একটা শ্রেণী তৈরি করবে। তো এইভাবে যে আহ, একটা শ্রেণীতে ভাগ করে নিয়ে যে ডেটাটাকে লেবেল করে দেয়, এবং লেবেল করে দেওয়ার পর নামও দিয়ে দেওয়া হচ্ছে, যে ট্রায়াঙ্গেল শেপের নামটা দেওয়া হলো ট্রায়াঙ্গেল, এবং যে গোলাকার অংশটা ছিল তার নাম দেওয়া হলো সার্কেল। এটা লেবেল দেওয়া হয়ে গেল। তো এটাকে বলছে অ্যাকচুয়ালি ক্লাসিফিকেশন। এরপর আসি প্রকারভেদ, ডিসিশন ট্রি, র্যান্ডম ফরেস্ট, কে নিয়ারেস্ট নেবার, এই তিনটি। তা আমাদের এখানে বিশেষভাবে ভিতরে ঢোকার কোনো দরকার নেই, আমরা জাস্ট ডেফিনেশন দেখবো, তার উদাহরণগুলো দেখবো, এগুলো দেখলেই হবে। তো ডিসিশন ট্রি কি হলো, একটি গাছের মতো কাঠামো। দেখো খুব সহজেই এখানে লেখা আছে, যেখানে প্রতিটি নোড, শাখা একটি প্রশ্নের উত্তর দেয়, সেই উত্তরের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়। এটি রিগ্রেশন বা ক্লাসিফিকেশন উভয় ক্ষেত্রেই হতে পারে, ব্যবহৃত হয়। কিভাবে কাজ করে, এটি মূলত ইফ এলস কন্ডিশনের মাধ্যমে ডেটাকে ভাগ করে। অর্থাৎ আহ, একটা স্টেটমেন্ট ট্রু হতে পারে বা ফলস হতে পারে। তো ট্রু কে যদি আমরা একটা নোড হিসাবে যদি আমরা কল্পনা করি, আহ, আমরা যদি এখানে দেখাই, আহ, ধরো এখানে একটা স্টেটমেন্ট রয়েছে, আর এদিকে রয়েছে ইয়েস স্টেটমেন্ট,
আর এদিকে হয়েছে নোট স্টেটমেন্ট। তার মানে এখানে যদি আমি জিজ্ঞেস করি এক্স গ্রেটার দেন ওয়াই, এই দুটোর ক্ষেত্রে যদি এক্স যদি ট্রু হয় তাহলে এক্স এর দিকে ইন্ডিকেট করবে, আর যদি নো হয় তাহলে এটা যদি ফলস হয় স্টেটমেন্টটা, তাহলে নোর দিকে ইন্ডিকেট করবে। তো মূলত এই ইফ এলস কন্ডিশনের মাধ্যমে ডেটাকে ভাগ করা হয়। উদাহরণ কি, আপনি বাইরে ক্রিকেট খেলতে যাবেন কিনা তা ঠিক করবেন। কখন কিভাবে ঠিক করবো? প্রথম প্রশ্ন, আকাশ কি রৌদ্রোজ্জ্বল? হ্যাঁ হলে পরবর্তী প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, আর্দ্রতা কি খুব বেশি? না হলে সিদ্ধান্ত খেলতে যাও। তো এইভাবে যে আমরা একটা ক্লাসিফাই করে থাকি কোশ্চেনের বা একটা সিদ্ধান্তে পৌঁছাই, এগুলোকে বলছে ডিসিশন ট্রি এর মাধ্যমে ক্লাসিফিকেশন করা। এরপর হচ্ছে র্যান্ডম ফরেস্ট ক্লাসিফিকেশন। র্যান্ডমলি ক্লাসিফাই করবে কিভাবে? অনেকগুলো ডিসিশন ট্রির সমন্বয়ে গঠিত, অর্থাৎ এই ইফ এলস এর যে কন্ডিশনটা, যারা সি প্রোগ্রামিং করেছে তারা ভালো বুঝতে পারবে যে আমরা নেস্টেড ইফ এলস যে ব্যবহার করতাম, ইফ এর আন্ডারে যেমন ইফ স্টেটমেন্ট ট্রু, এলস, ইফ, ইফ এলস। তো এরকম ইফ এর আন্ডারে যখন ইফ এলস থাকবে বা এলস এর আন্ডারে যখন ইফ এলস থাকবে, তার মানে এগুলোকে বলছে নেস্টেড ইফ এলস। আর এখানে বলে যে একটা ডিসিশন ট্রি এর মানে ছিল একটা ইফ অর এলস কন্ডিশন। আর যখন র্যান্ডম ফরেস্ট অনেকগুলো ডিসিশন ট্রি সমন্বয়ে গঠিত, অনেকগুলো ডিসিশন ট্রি, অর্থাৎ অনেকগুলো ইফ এলস এর কন্ডিশনে, ইফ এলস এর কম্বিনেশনে তৈরি, নিয়ে একটি গঠিত একটি অরণ্য। এটি একটি অ্যানঅ্যাসেম্বল লার্নিং পদ্ধতি, যার অর্থ হচ্ছে, অ্যানঅ্যাসেম্বল কথাটার অর্থ হচ্ছে অনেকগুলো ছোট ছোট মডেলের ফলাফল একত্রিত করে একটি শক্তিশালী ফলাফল দেয়। কিভাবে কাজ করে? ধরুন একটি সিদ্ধান্তের 100টি ডিসিশন ট্রি তৈরি করা হলো। অধিকাংশ ট্রি যে ফলাফলের পক্ষে রায় দেবে, ভোটিং, সেটিকেই চূড়ান্ত আউটপুট হিসাবে ধরে নেওয়া হবে। তাহলে ভোটিং প্রক্রিয়ার মতো যদি ধরে থাকো যে যেদিকে ভোট বেশি পড়বে সেটাই ফলাফল হিসাবে চিহ্নিত হবে। এটি একক ডিসিশন ট্রি এর চেয়ে অনেক বেশি নির্ভুল হয়। উদাহরণ, আপনি একটি মুভি দেখবেন কিনা তা ঠিক করতে যাচ্ছি। আপনি 10 জন বন্ধুর পরামর্শ চাইলেন, 5 জন বলল ভালো, 3 জন বলল গড়পড়তা, 2 জন বলল খুব খারাপ। আপনি এখন কোন দিকে যাবেন? অবশ্যই 5 জন ভালো বলেছে, তাই বেশিরভাগ বন্ধু বলছে ভালো, তাই মুভিটি দেখার সিদ্ধান্ত নেবেন। তো খুব সহজ একটা উদাহরণের মাধ্যমে কিন্তু এখানে বোঝানো রয়েছে, আশা করি বুঝতে পেরেছো। এরপরে আসছি কে নিয়ার নেভারের, কে নিয়ারেস্ট নেভার। কে হলো একটা যা সংখ্যা বলতে পারো, আমরা পরে আসি। কে এনএন হলো একটি সিমিলারিটি বা সাদৃশ্য ভিত্তিক অ্যালগরিদম। এটি ধরে নেয় যে একই ধরনের ডেটা পয়েন্ট গুলো একে অপরের কাছাকাছি আছে, ঠিক আছে? একই টাইপের ডেটা খুব কাছাকাছি আছে ধরে নেয়। কিভাবে কাজ করে? যখন কোনো নতুন ডেটা আসে, কেএনএন তার সবচেয়ে কাছের কে সংখ্যক প্রতিবেশীকে দেখে দেখে। যদি অধিকাংশ প্রতিবেশী একটি নির্দিষ্ট শ্রেণীর হয়, তবে সে নতুন ডেটাটাকেও ওই শ্রেণীতে অন্তর্ভুক্ত করে নেয়। এখানে একটা সুন্দর উদাহরণ না দেখলে, এগুলো প্রত্যেকটা ক্ষেত্রে উদাহরণ খুব গুরুত্বপূর্ণ। উদাহরণ দেখলেই তুমি বুঝতে পারবে যে কি বলতে চাই। ধরুন একটা ফলের ঝুড়িতে কিছু কমলা, কিছু আপেল আছে। এখন আপনি ওই নতুন ফল রাখলেন, যা দেখতে অনেকটা কমলার মতো এবং একটি ঝুড়িতে থাকা কমলাগুলোর খুব কাছে অবস্থিত। তো কেএনএন কি অ্যালগোরিদম যেটা ক্লাসিফিকেশনের যে পার্টটা ছিল, সে এখন কি বলবে? যেহেতু কাছাকাছি প্রতিবেশীরা সবাই কমলা, তাই ফলটিও সে ধরে নেবে কমলা কালার। এটাকেই বলছে কে নিয়ারেস্ট নেবারিং। নিয়ারেস্ট যে ভ্যালু গুলো থাকবে সেগুলোই সে ফলাফল হিসাবে ধারণ করবে। তো আশা করি এই উদাহরণটা থেকে তোমাদের ক্লিয়ার হয়েছে। এখানে যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে।
আচ্ছা, এরপরে আসি আনসুপারভাইজড লার্নিং। আনসুপারভাইজড লার্নিং কি আছে না, সুপারভাইজড লার্নিং এর ঠিক অপোজিট। সুপারভাইজ মানে কারোর, মেশিনটা শিখছিল কারোর তত্ত্বাবধানে, মানে ডেটা দিচ্ছিলাম, তার সঙ্গে সঙ্গে লেভেলও দিচ্ছিলাম, তবে মেশিন শিখছিল। বাট এখানে আনসুপারভাইজড হচ্ছে লেভেলহীন ডেটা। কিছু কিছু তথ্য এমনও থাকে যে উইদাউট ডেটাতেও কিন্তু, উইদাউট লেভেলে ডেটাটা দেওয়া হয়। যেমন মেশিনকে লেভেলহীন ডেটা দেওয়া হয় এবং মেশিনকে সেই ডেটা থেকে শিখতে হয়। যেমন উদাহরণ, একটি বক্সে মিক্সড ফল, আপেল, কমলা, কলা দিয়ে সেগুলি কি সিমিলারিটি কি, রং আর আকার অনুযায়ী সর্ট করতে হবে। তার মানে তুমি ধরো একজন নতুন কারোর কাছে গেলে, নতুন কারোর কাছে গিয়ে দেখলে একই কালারের তিনটে ফল আছে, এই ফলের আপেলের কালার আলাদা, কমলার কালার আলাদা, কলারও কালার আলাদা। এবার সে নাম জানে না, বাট সেগুলোকে শর্ট করতে বলা হলো। তাহলে কমলা যে কালার গুলো ছিল সে একদিকে রেখে দেবে, আপেল যে কালারটা আছে সেটা একদিকে রেখে দেবে, কলার কালার যে আছে সেটা একদিকে রেখে দেবে। তো এখানে দেখো সে জানে না এর নাম কি, বাট সে কালার দেখে বা আকার দেখে বুঝে গেছে যে এটা ভাগ ভাগ করে দেবে, শর্ট করে দেবে। এবারে প্রকারভেদে এই কিছু কিছু প্রকারভেদ এরকম, সেগুলো কি রকম ভাবে শর্ট করবে, সেগুলো হচ্ছে ক্লাস্টারিং পদ্ধতিতে শর্ট করতে পারে, অ্যাসোসিয়েশন এবং ডাইমেনশনালিটি রিডাকশনের মাধ্যমে শর্ট করতে পারে। তো চলো আমরা এই ক্লাস্টারিং সম্পর্কে একটু দেখি। ক্লাস্টারিং হলো ডেটার বৈশিষ্ট্য বা মিল অনুযায়ী সেগুলোকে আলাদা আলাদা গ্রুপ বা ক্লাস্টারে ভাগ করে। এই যে একই গ্রুপের ডেটাগুলোর মধ্যে অনেক মিল থাকে, কিন্তু অন্য গ্রুপের সাথে অমিল থাকে। সংজ্ঞা: ডেটা সেটকে প্রকৃতিগতভাবে বিদ্যমান গ্রুপে বিভক্ত করা। অ্যালগোরিদম কে মিনস ক্লাস্টারিং, হারারিক্যাল ক্লাস্টারিং, এরকম কিছু আরো কিছু ক্লাস্টারিং এর অ্যালগোরিদম রয়েছে। উদাহরণ: কাস্টমার সেগমেন্টেশন। দেখো এই উদাহরণটা খুবই সুন্দর। একটি অনলাইন শপিং কোম্পানি তাদের গ্রাহকদের কেনাকাটার ধরন, কারা বেশি দামি জিনিস কেনে, কারা শুধু অফারের সময় কেনে, দেখো এই দুটো গ্রুপকে তারা আলাদা করে নেয়, অনুযায়ী আলাদা গ্রুপ তৈরি করে। এখানে কোনো লেভেল থাকে না, শুধু ডেটার মিল দেখে গ্রুপ করা হয়। এবারে কে, কোন মানুষ বেশি দামি জিনিস কিনছে বা কোন মানুষ শুধু অফার দিয়ে কিনছে সেগুলো কিন্তু জানা নেই, কিন্তু আমার শুধু দেখছে যে কত পার্সেন্ট লোক আমার দামি জিনিস কিনেছে, কত পার্সেন্ট লোক অফার দেখে কিনতে এসেছে, সেগুলো দেখে কোনো লেভেল ছাড়াই কিন্তু ডেটা গ্রুপ থেকে আলাদা করা হয়েছে। তো সেটা ক্লাস্টারিং এর মাধ্যমে করা হয়েছে, মিল খুঁজে করা হয়েছে সেটা। এটাকে আমরা একটু, এরপর হচ্ছে অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন হচ্ছে, বুঝতেই পারছো যে অ্যাসোসিয়েট, অ্যাসোসিয়েট থেকে এসেছে অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন ডেটা সেটের বিভিন্ন ভ্যারিয়েবল বা আইটেমের মধ্যে সম্পর্ক বা নিয়ম খুঁজে বের করা। মূলত যদি এটি ঘটে তবে ওটিও ঘটার সম্ভাবনা আছে। এই লাইনটা মনে রাখার চেষ্টা করবে, যদি কোনো ঘটনা ঘটে তবে আরেকটা ঘটনা ঘটার সম্ভাবনা আছে, মানে অ্যাসোসিয়েট করছে, এই নীতিতে কাজ করে। ডেটার মধ্যে লুকানো নিয়ম বা কোরিলেশন খুঁজে বের করে। অ্যাপ্রিওরি অ্যালগোরিদম, বুঝতে পারছি না এটা কি ধরনের অ্যালগোরিদম, যাই হোক। এফপি গ্রোথ। উদাহরণ: মার্কেট বাস্কেট অ্যানালাইসিস। দেখো এখানেও উদাহরণটা দেখলে বুঝে, সুপার সুপার শপে মানে সুপার শপিং মলে যেগুলো দেখা যায়, যারা ব্রেড কেনে, সাধারণত দেখো যারা ব্রেড কেনে তারা কি করে, ব্রেড ব্রেড এটা পড়লেই বুঝে, তাদের মধ্যে একটা বড় অংশ মাখন বা জ্যামও কেনে। এই প্যাটার্নটি খুঁজে বের করে দোকানদাররা আইটেম পাশাপাশি রাখতে, যাতে বিক্রি বাড়ে। মানে খুব সুন্দর একটা উদাহরণ, যে মলগুলোতে তারা মানুষের ক্রাইটেরিয়াটা বোঝে, মানুষ কি খায়। ব্রেড হলে হয় ব্রেড অমলেট খাবে, নাহলে ব্রেড বাটার খাবে, বা ব্রেড জ্যাম খাবে। তার মানে ব্রেডের কাছাকাছি আমি কি রাখবো, না ব্রেড, হয় এখানে এগ রাখবো কাছাকাছি, শপিং মলের যে ডেস্ক থাকবে সেই ব্রেডের পাশাপাশি এগ, জ্যাম অথবা বাটার, এই তিনটে জিনিস রেখে দেবো। যে এবারে ব্রেড কিনতে এসছে সে যদি মনে করে এগ নেবে, এগ নিতে পারে, জ্যাম নিতে পারে, বাটার নিতে পারে। তার মানে বিক্রির প্যাটার্নটাও কিন্তু, বিক্রিটাও কিন্তু অনেকাংশে বেড়ে যায়। তো এই যে মানুষের মধ্যে এই যে বলে যে ডেটার মধ্যে লুকানো নিয়ম বা কো রিলেশন খুঁজে বের করে, মানুষ কি পছন্দ করে সেটাকে খুঁজে বের করার চেষ্টা করে। খুব সুন্দর একটা উদাহরণ, আশা করি বুঝতে পারবে, অ্যাসোসিয়েশন।
এরপর হচ্ছে ডাইমেনশনালিটি রিডাকশন। এটি একটি বিশেষ প্রকার। অনেক সময় ডেটা সেটে এত বেশি তথ্য থাকে যা মডেল তৈরি করা কঠিন হয়ে পড়ে। এই পদ্ধতিতে গুরুত্বপূর্ণ তথ্য বজায় রেখে অপ্রয়োজনীয় ডেটা কমিয়ে ফেলা। মানে বেশি তথ্য নেওয়ার দরকার নেই। যেমন প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস অ্যালগোরিদম ফলো করা হয়, টিএসএনই ফলো করা হয়, অটো এনকোডার ফলো করা হয়। উদাহরণ হচ্ছে কোনো ছবি থেকে অতিরিক্ত পিক্সেল বাদ দিয়ে দাও, মডেলের প্রশিক্ষণে ব্যবহৃত সময় কমানো যায়। তার মানে কোনো মডেল হয়তো সময় বেশি নিচ্ছে ট্রেন্ড হতে, তো এই ডাইমেনশনালিটি রিডাকশনের মাধ্যমে মডেলটির সময় অনেক তৈরি হতে সময় কমিয়ে দেয় অনেক। তো এটাকে বলছে আমাদের ডাইমেনশনালিটি রিডাকশন। এরপরে আমরা 3 নম্বর যে মেশিন লার্নিং পদ্ধতিটা, যে ক্লাসিফিকেশনটা রয়েছে মেশিন লার্নিং এ, সেটা হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং। রিইনফোর্সমেন্ট লার্নিং খুব ইন্টারেস্টিং। তো খুব সহজে বোঝানোর চেষ্টা করছি। ধরো একটা বাচ্চাকে, একটা বেবি রয়েছে, বেবিকে আমি বললাম হেঁটে দেখাও, হেঁটে দেখাও, তাহলে তুমি আইসক্রিম পাবে। আর একটা দিকে কি বলছি, যদি না আসো, যদি হেঁটে না আসো, তাহলে তুমি কিছু পাবে না, তুমি কিছু পাবে না। যাই হোক, তার মানে কি দাঁড়ালো, বেবি বলছে, বেবিকে বোঝানো হচ্ছে যদি তুমি হেঁটে আসো তাহলে তুমি একটা আইসক্রিম পাবে, আর যদি না আসো তাহলে একটা আইসক্রিম পাবে। তাহলে এখানে দুটো দিক। একজন এজেন্ট হিসাবে কাজ করছে, যে বলছে বেবিকে যে তুমি হেঁটে এসো তাহলে আমি একটা আইসক্রিম দেবো, তার মানে তোমাকে একটা রিওয়ার্ড দেবো। তাহলে বেবি বুঝছে ওটা পেতে গেলে হয়তো আমি ওটা রিওয়ার্ডের লোভে সে কিন্তু ওইটা নিতে যাচ্ছে, আর না হলে সে শাস্তি পাচ্ছে, মানে কিছু পাচ্ছে না এখানে ধরে নাও। তো সেই জিনিসটাই হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং। হলো মেশিন লার্নিং এর এমন একটি শাখা যেখানে একটি এজেন্ট কোনো একটি পরিবেশের মধ্যে থেকে ট্রায়াল অ্যান্ড এরর, চেষ্টা ও ভুলের মাধ্যমে শিখতে থাকে। এটি অনেকটা পুরস্কার বা শাস্তির মেকানিজমের মতো কাজ করে। যখন এজেন্ট কোনো সঠিক কাজ করে তখন তাকে পুরস্কার বা রিওয়ার্ড দেওয়া হয়, আর ভুল কাজ করলে তাকে শাস্তি দেওয়া হয় বা নেতিবাচক পয়েন্ট দেওয়া হয়। এজেন্টের মূল লক্ষ্য থাকে সময়ের সাথে সাথে নিজের ভুল কমিয়ে সর্বোচ্চ পুরস্কার অর্জন করা। তার মানে বাচ্চাটা কিন্তু ধীরে 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 এই প্রক্রিয়ায় কিন্তু জিনিসগুলো শিখতে থাকে। এছাড়া আরো কয়েকটা উদাহরণ দেখলে তো আরো বুঝতে পারবে। রিইনফোর্সমেন্ট লার্নিং এর মূল উপাদান হচ্ছে, রিইনফোর্সমেন্ট লার্নিং এর 4টি বিষয়ের উপর ভিত্তি করে কাজ করে। 1 নম্বর হচ্ছে এজেন্ট, যে শিখছে, এখানে সেই হচ্ছে এজেন্ট বা যে কাজ করছে। সে রোবট হতে পারে, গেম প্লেয়ার হতে পারে। তো গেম প্লেয়ারে আমরা কি দেখি, যখন আমরা কোনো গেম খেলি পয়েন্ট অ্যাড হতে থাকে, আর যদি আমরা গেমে কোনো রকমের ভুল করি সেই পয়েন্ট থেকে মাইনাস হতে থাকে। তার মানে একবার রিওয়ার্ড দিচ্ছে, একবার রিওয়ার্ড নিয়ে নিচ্ছে। তার মানে এখানে একবার একটা রিওয়ার্ড দিচ্ছে, একবার শাস্তি দিচ্ছে। এই প্রক্রিয়ায় কিন্তু তুমি বারবার শিখছো যে কিভাবে তুমি গেমটা ভালোভাবে খেলতে পারো। 2 নম্বর হচ্ছে পরিবেশ, যে জগতের মধ্যে এজেন্ট কাজ করছে। তো মোবাইলে যদি গেম খেলো, মোবাইল তার এনভায়রনমেন্ট। অ্যাকশন, এজেন্ট যে কাজগুলো করতে পারে, যেমন ডানে বামে যাওয়া। অবশ্যই গেম খেলায় তোমরা দেখেছো, যেমন কার রেসিং হোক, তো সেগুলো তো দেখেছি যে কোন দিকে, ডান দিকে বাম দিকে গিয়ে কখনো অ্যাক্সিডেন্ট হচ্ছে, কখনো অ্যাক্সিডেন্ট হচ্ছে না, ভালোভাবে যাচ্ছ, এই জিনিসগুলোকে অ্যাকশন বলছে। আর পুরস্কার কি, তুমি যে পয়েন্ট পাচ্ছ কাজের ফলাফলের উপর ভিত্তি করে প্রাপ্ত পয়েন্ট। তো উদাহরণ হিসাবে দেখানো বলা হয় যে ভিডিও গেম, রোবট হাঁটতে শেখা এবং দাবা খেলা। এগুলো অনলাইনে যদি তুমি খেলে দেখো, দেখতে পাবে তুমি পয়েন্ট কিভাবে পাচ্ছ, পয়েন্ট তোমাকে কিভাবে নিয়ে নেওয়া হচ্ছে। এই সমস্ত জিনিসগুলো কিন্তু এই রিএনফোর্সমেন্ট লার্নিং এর পার্ট। এরপরে লাস্ট আমরা টপিকে এসে গেছি, সেটা হচ্ছে ট্রেনিং ডেটা এবং টেস্টিং ডেটা। তো
ট্রেনিং ডেটা এবং টেস্টিং মডেলকে শেখানোর জন্য ব্যবহার হয়। অর্থাৎ প্রথমে ট্রেনিং ডেটাটা কি কালেকশন করে ডেটাগুলোকে মডেলের মধ্যে দেওয়া হয়, যাতে মডেল ওই ডেটাগুলো থেকে শেখে, একটা অ্যালগোরিদমের মাধ্যমে শেখে। টেস্টিং ডেটা কোনটা? শেখানো হয়ে গেলে যে আমরা বলতে পারি যে মডেলটা পারফেক্ট, সেটা না। যতক্ষণ না আমরা টেস্ট করে দেখব যে মডেলটা পারফেক্ট চলছে, ততক্ষণ আমরা কিন্তু ওইটা মার্কেটে নিয়ে আসতে পারবো না। তো শেষ শেখা শেষ হলে মডেলের কার্যকারিতা যাচাই করা কাজে ব্যবহৃত হয়। এটা ইনপুট ডেটা, বেসিক্যালি ইনপুট এবং অ্যানালাইসিস পার্টটা এখানে আছে। আর এখানে পুরোপুরি আউটপুট ডেটা। টেস্টিং করার পরে যেটা আমরা পাই সেটা আউটপুট। আউটপুট যদি পারফেক্ট হয়ে থাকে, তাহলে জানবো মডেলটি পারফেক্ট কাজ করছে। তো এই গেল আমাদের